রাজধানীতে ফুটপাত ও রাস্তা দখল করে অর্ধশতাধিক ট্রাফিক কন্ট্রোল রুম একটিও সরানো হবে না বলছে পুলিশ। পিকে হালদারের 2টি ফ্ল্যাট ও 6 একর জমি জব্দের নির্দেশ। আদালতে দুদকের আবেদন মঞ্জুর। 31 ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ, এনবিআর এর বিজ্ঞপ্তি। দেশের আকাশসীমা নিয়ন্ত্রণে ফ্রান্স থেকে কেনা হচ্ছে অত্যাধুনিক রাডার। ফেব্রুয়ারিতে কাজ শুরুর আশা। শাহজালাল বিমানবন্দর এলাকায় মাটির নিচে থাকতে পারে বোমা, ঝুঁকি মুক্ত চলছে বিমান চলাচল কর্তৃপক্ষ। আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা হক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে ফুটপাত ও রাস্তা দখল করে অর্ধশতাধিক ট্রাফিক কন্ট্রোল রুম করা হচ্ছে, যেগুলো জনসাধারণের চলাচলে বাধা তৈরি করছে। সিটি কর্পোরেশন বলছে আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে সবগুলো সরিয়ে নেওয়া হবে। তবে পুলিশের দাবি, নাগরিকের কোনো সমস্যা হচ্ছে না, তাই স্থাপনাও সরানো হবে না। রাজধানীর কলাবাগানে ফুটপাতের উপর তৈরি করা হয়েছে ট্রাফিক কন্ট্রোল রুম। এগুলোর প্রতিটি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে ঢেকে ফেলা হয়েছে। বেশিরভাগ সময় অকেজো পড়ে থাকে। নাগরিকদের অভিযোগ, এসব কন্ট্রোল রুম চলার পথে বাধা ছাড়া আর কিছুই নয়। সেটা দূর করা উচিত। তার কারণে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আইন প্রয়োগ করতে যা, তারাও আইনের একটা অপব্যবহার এখানে হচ্ছে আমি মনে করি। সেজন্য এটাকেও সরা দিয়ে ফুটপাতকে একদম জনগণের মুক্তভাবে চলার ব্যবস্থা করা উচিত। না, জায়গায় জায়গায় এত পুলিশ বক্সের তো কোনো দরকার দেখিনি, বা একটা দূরে একটা হলো ওটা ঠিক আছে, বাট ওই পুলিশরা অনেক সময় ঝামেলা করে, দেখা যায় এদের মধ্যে অনেক ইফতিজার থাকে। শ্যামলী, কলেজ গেট, মোহাম্মদপুর, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন জায়গায় রাস্তা বা ফুটপাতের উপর এমন কন্ট্রোল রুম রয়েছে অর্ধশতাধিক। পর্যায়ক্রমে সবগুলো তুলে দেওয়া হবে বলে জানালেন ঢাকা উত্তরের মেয়র। রোডের উপরে বা ফুটপাতের উপরে যেসব জায়গায় আছে আমরা কিছু জায়গায় সরিয়ে দিয়েছি অলরেডি। পুলিশরাও আমার কাছে এসেছিল, স্যার আমরা কই যাব, আমরাও তো আপনাদেরই সন্তান। এটাই বাস্তবতা। যেহেতু এটা আনপ্ল্যান্ড হয়েছে, আমরা চাই কিছু জায়গায় প্ল্যান করে এই কাজগুলোকে করার জন্য। তবে পুলিশের ট্রাফিক বিভাগ বলছে কোনো কন্ট্রোল রুম সরানো হবে না। ট্রাফিক সদস্যদের জন্য এসব খুবই জরুরি। নাগরিকদের ভোগান্তি হচ্ছে না, নাগরিকরা হাইটে যাইতে পারে, কিন্তু ট্রাফিক পুলিশের কন্ট্রোল করার জন্য জায়গা দরকার। ফুটপাত আপনার ট্রাফিক পুলিশ বক্স সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে বিএমপির নাই। জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তার উপর পুলিশ বক্স থাকায় সোমবার তা উচ্ছেদ করে উত্তর সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশে অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদারের রাজধানীর ধানমন্ডির 2টি ফ্ল্যাট ও নারায়ণগঞ্জের 6 একর জমি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র জজ KM ইমরুল কায়েস দুর্নীতি দমন কমিশনের করা আবেদনে মঞ্জুর করেন এই আদেশ। এর আগে গত 10 ফেব্রুয়ারি 3,600 কোটি বিদেশে পাচারের অভিযোগে মামলায় পিকে হালদার ও তার পরিবারের 8 সদস্য সহ পিপলস লিজিং এর 12 জনের স্থাবর অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ রাখার আদেশে আপিল বিভাগে বহাল রাখে। পিকে হালদার তার একাধিক বান্ধবীর নামে 70 থেকে 80টি অ্যাকাউন্টে অর্থ পাচার করার প্রমাণও পেয়েছে দুদক। কানাডায় অবস্থানকারী পিকে হালদার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণে হাইকোর্টের নির্দেশ থাকলেও তিনি দেশে ফেরেননি। দুদক ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে আবেদন করলে নভেম্বরের মাঝামাঝি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের জুনে আর এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাই বা আগস্টে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এজন্য এসব পরীক্ষার সিলেবাস কমানোর কাজও চলছে। মঙ্গলবার দুপুরে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী। করোনার কারণে গত 18 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই ছুটি বাড়ানো হয়েছে 18 জানুয়ারি পর্যন্ত।
শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী বছরের 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা নেয়ার কথা। করোনার কারণে নির্ধারণ করা সময়ে পরীক্ষা হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় পরিকল্পনা নিয়েছে আগামী বছরের জুনে এসএসসি এবং জুলাই বা আগস্টে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এজন্য সিলেবাস কমানোর কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ফেব্রুয়ারি মাস থেকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসার পরিকল্পনাও করা হচ্ছে। সামনের বছর 2021 সালে তারা যেন তাদের জন্য এই যে নতুন সিলেবাস, সেই সিলেবাসের ক্লাসগুলো, সেই সিলেবাসগুলো ক্লাসরুমে ক্লাস করে তারপরে পরীক্ষা দিতে পারে, সেই রকমের একটি আমরা ব্যবস্থা করতে চাই। সেই সঙ্গে মাধ্যমিক পর্যায়ের কোনো শ্রেণীতে রোল নম্বর থাকছে না, শুধু আইডি নম্বর থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে এবার বই উৎসব একদিনে হবে না, প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীদের 3 ভাগে ভাগ করে বই দেয়া হবে 3 দিনে। 12 দিনে ধাপে ধাপে শেষ হবে এই কার্যক্রম। আমাদের সকল শিক্ষার্থী তাদের সকল বই আমাদের আমরা যেভাবে শিডিউল যেভাবে করেছি, তাতে সকল শিক্ষার্থী তাদের সকল বই এই জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যে সব পেয়ে যাবেন। এদিকে এসব সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা গবেষকরা। পরীক্ষার্থীদের ক্লাস শুরু করা উচিত বলে মনে করেন তারা। এখনই যথাযথভাবে প্রস্তুতিটা নেওয়া লাগবে এবং পুরো পরিকল্পনাটা আমাদেরকে প্রণয়ন করে ফেলতে হবে। দেশব্যাপী যেহেতু হবে, স্বাস্থ্যবিধির বিষয় আছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতের বিষয় আছে, সেই বিষয়গুলো বিবেচনা করে যথাযথ প্রস্তুতিটা এখন থেকেই আমাদেরকে সেরে ফেলতে হবে। শিক্ষকরা বলছেন ক্লাস নেওয়ার জন্য তারা সব প্রস্তুতি নিয়ে রাখছেন। ফেব্রুয়ারি থেকে যদি ক্লাস করার সুযোগ দেওয়া হয়, আমরা 2 থেকে 3 মাস যদি ক্লাস করার সুযোগ পাই, তাহলে তাদের একটা ভালো ফলাফল হবে আশা করি আমরা। এবং সরকার যে সিদ্ধান্ত আমাদেরকে দিবে সেভাবে কিন্তু আমরা ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত আছি। এদিকে এবারের এইচএসসির ফলাফলের জন্য বিশেষ অধ্যাদেশ জারি হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। এরপরই ফল প্রকাশ হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দের নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন ব্যবসায়ীরা। তবে সাইদ খোকন দাবি করেছেন, বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসকে বিভ্রান্ত করে সুযোগ নেওয়ার উদ্দেশ্যেই ব্যবসায়ীরা তার বিরুদ্ধে মামলা করেছেন। আর মামলার বাদী ব্যবসায়ী নেতা দেলোয়ার হোসেন বলছেন, হুমকি ধামকি দিয়ে সাবেক মেয়র খোকন তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। 8 ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ নকশা বহির্ভূত দোকান অপসারণে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মার্কেটের 911টি নকশা বহির্ভূত দোকানে উচ্ছেদ কার্যক্রম চলমান আছে। অভিযান চলাকালে মালিক কর্মচারীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়েছে পুলিশের। এরই মধ্যে মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ীরা। আসামি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ও সাবেক উপসহকারী প্রকৌশলীকেও। দোকান বরাদ্দ বাবদ 5 বছরে 35 কোটি টাকা পরিশোধ হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সাবেক মেয়র খোকন হুমকি ধামকি দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ মামলার বাদী দেলোয়ার হোসেনের। সাইদ খোকন নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত আমার থেকে চাঁদা নিয়েছে জোরপূর্বক ভাবে। আমি আমার সন্তান, আমার ছেলে মেয়ে সন্তানের জন্য আজকে আমি সব জায়গায় চুপ ছিলাম। ফারহাদ এন্টারপ্রাইজ নামে উনি আমাকে হাতে লিখে দেয় যে এই অ্যাকাউন্টে আপনি আমাকে টাকা দিবেন, আপনার এই 3 মার্কেটের ভিতরে কোনো ডিস্টার্ব হবে না। তবে নিজেকে নির্দোষ দাবি করে সাইদ খোকন বলেন, মেয়র তাপসকে বিভ্রান্ত করেই ব্যবসায়ী নেতারা এই মামলা করেছেন। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আপনারা যান সিটি কর্পোরেশনে, আমার হাজার হাজার ফাইলে আমার নোট দেওয়া আছে, এখানে হ্যান্ডরাইটিং আপনারা মিলিয়ে আপনি দেখবেন। এই যে দেলু, আপনার তাপস একে ব্যবহার করে নোংরামি করছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। প্রথমত হচ্ছে যে উচ্ছেদ অভিযানটা সিটি কর্পোরেশন পরিচালনা করেছে, সেটা সম্পূর্ণভাবে অবৈধ। মামলার রায় নিজের পক্ষেই আসবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাইদ খোকন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিডনি অপসারণে রোগীর মৃত্যুর ঘটনায় বঙ্গবন্ধু মেডিকেলের 2 জন ও ঢাকা মেডিকেলের 1 চিকিৎসককে 1 কোটি টাকা জরিমানার নোটিশ দিয়েছে মানবাধিকার কমিশন।
সংস্থাটির চেয়ারম্যান নাসিমা বেগম জানান, কমিশনের কমিটি সরজমিনে তদন্ত করে 2টি কিডনি কেটে ফেলার প্রমাণ পেয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী শুনানি করে পুরো কমিশন। এরপর সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক হাবিবুর রহমান দুলালকে 50 লাখ টাকা ও সহযোগী চিকিৎসক ফারুক হোসেনকে 25 লাখ টাকা এবং ঢাকা মেডিকেলের ময়নাতদন্ত বিভাগের প্রধান সোহেল মাহমুদকে 25 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ময়নাতদন্ত প্রতিবেদন দিতে 2 বছর লাগানোয় সোহেল মাহমুদের জরিমানার সুপারিশ করা হচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি অভিযুক্ত চিকিৎসকদের বাঁচানোর চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে মানবাধিকার কমিশন। তাই ওই কমিটিতে থাকা 6 চিকিৎসকের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করা হচ্ছে। 2018 সালে বঙ্গবন্ধু মেডিকেলে কিডনি অপসারণে মৃত্যু হয় রওশন আরা বেগমের। যার অধীনে ভর্তি ছিল অভিযুক্ত প্রফেসর ডাক্তার হাবিবুর রহমান দুলালকে আমরা 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের বিষয়ে কারণ দর্শাইতে বলছি, যে কেন তার যে নেগলিজেন্সের কারণে মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে এটা কেন তিনি এই ক্ষতিপূরণটি দেবেন না, তার কারণ দর্শাইবেন। ভার্চুয়ালি উপস্থিত হয়ে আমরা 1 মাস পরে একটা ডেট দিচ্ছি, আমাদের এই ফুল বেঞ্চের সামনে তারা ভার্চুয়ালি উপস্থিত হয়ে কারণ দর্শাবেন। 31 ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকায় একদিন আগেই আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। করদাতারা আজ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2020-2021 কর বর্ষের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ 31 ডিসেম্বর। তবে ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সব ব্যাংকে লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। এই অবস্থায় আয়কর রিটার্ন জমা দেওয়ার কার্যক্রম 30 ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য করদাতাদের অনুরোধ জানিয়েছে এনবিআর। গত নভেম্বর মাসের শেষ দিকে করদাতাদের ভিড় ও আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্ন দাখিলের সময় 1 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়। গত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা করেছেন 36 জন শিক্ষার্থী, আর এবছর আত্মহত্যা করেছেন 7 জন। হতাশা, মানসিক চাপ, বিষণ্ণতা, সম্পর্কে টানাপোড়েন এবং চাকরি নিয়ে অনিশ্চয়তার কারণে আত্মহননের পথ বেছে নেন শিক্ষার্থীরা। বিশেষজ্ঞরা বলছেন, বিষণ্ণতা ও মানসিক বিপর্যয়ের সময় পরিবার ও কাছের মানুষের সমর্থনই এই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে পারে শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম সিয়াম 27 ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় আত্মহত্যা করেন। একমাত্র ছেলের আত্মহত্যায় শোকে স্তব্ধ বাবা মা। কিভাবে যে হলো, সে এত ভদ্র ভালো ছিল, বা তার কোনো শত্রু আছে আমার মনে পড়ে না, বা আমাদের সাথেও কোনো মনমালিন্য দেখিনি। পরে জানতে পারি বন্ধু বান্ধবদের সাথে তার 2বার ড্রপ হয়েছে ভার্সিটিতে রেজাল্ট, যেটা আমরাও জানতাম না। ওদিক দিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে, আর সে রিজার্ভ অবস্থা ছিল, কথাবার্তা কম বলতো। সিয়ামের মতো এবছর আত্মহত্যা করেছেন আরও 6 জন শিক্ষার্থী, আর গত 15 বছরে আত্মহত্যা করেছেন 36 শিক্ষার্থী। পারিবারিক কলহ, হতাশা, সম্পর্কের টানাপোড়েন, বেকারত্বের কারণে এই পথ বেছে নিয়েছেন তারা। বিষণ্ণতা ও মানসিক বিপর্যস্ততায় পরিবার সহপাঠীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। যে আত্মহত্যা করতে চাইছে সে কিন্তু তার আচার আচরণে, কথাবার্তায় নানা কিন্তু সংকেত দেয়। মৃত্যু চিন্তা বা মৃত্যু নিয়ে কথাবার্তা, এই কথাগুলোকে সিরিয়াসলি নিতে হবে, অর্থাৎ ওর ভেতরের কথাগুলো কিন্তু জানতে হবে। এখন বাবা মার অবশ্যই সন্তানের মঙ্গলের জন্যে তাদেরকে ঠিক মতন খোঁজ খবর রাখতে হবে। আমার সন্তান কোথায় যায়, কার সাথে ঘোরে, তার একাডেমিক পারফরমেন্স কী, সেটাও জানতে হবে। প্রায় সময় সে যদি দেরি করে ঘুম থেকে ওঠে, তাহলে বুঝতে হবে যে সে রাত্রে কী করে, সেটা জানতে হবে। মানসিকভাবে কেউ বিপর্যস্ত থাকলে মনোবিদের সাহায্য নেয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের কাউন্সিলিং সেকশন আছেন, তার পরিচালক আছেন, আমাদের কাউন্সিলিং বিভাগ আছে, প্রতিটি বিভাগেই স্টুডেন্ট অ্যাডভাইজার আছেন। যে কোনো ধরনের মানসিক কিংবা আকস্মিক কোনো সমস্যায় আমাদের শিক্ষার্থীরা যদি কোনোভাবেই ভারাক্রান্ত হয়, প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদেরকে পাশে পাবে। এছাড়াও সাবেক ও বর্তমান 25,000-এর বেশি শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ নামে একটি সংগঠন কাজ করছে।
আমাদের নিজস্ব যারা কাউন্সিলর আছে তাদের মাধ্যমে আমরা মানসিক সহায়তা দিয়ে থাকি। সেই সাথে যদি কোনো প্রফেশনাল সাইকিয়াট্রিস্টের প্রয়োজন হয় সেইভাবে আমরা প্রফেশনালি কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে দিই। সংগঠনটির দাবি, এ পর্যন্ত 12 জন শিক্ষার্থীকে তারা আত্মহত্যার পথ থেকে ফিরিয়েছেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর বছরে আলোচনা সমালোচনার শীর্ষে ছিল দেশের স্বাস্থ্য খাত। সংক্রমণ মোকাবেলায় অব্যবস্থাপনা, মাস্ক, পিপিই নিয়ে দুর্নীতি, করোনা পরীক্ষায় জেকেজি রিজেন্টের মতো ভয়াবহ জালিয়াতি, স্বাস্থ্যের ডিজির পদত্যাগ ও করোনায় চিকিৎসকদের মৃত্যু শিরোনাম হচ্ছে বছর জুড়ে। তবে বছর শেষে করোনার টিকা পাওয়ার খবরে জনমনে এসেছে কিছুটা স্বস্তি। গত বছরের শেষে চীনে নতুন ভাইরাস শনাক্তের পর থেকেই ছিল শঙ্কা। 8 মার্চ সেই শঙ্কা সত্যি করে দেশে পাওয়া গেল প্রথম করোনা রোগী। বিভিন্ন সার্ভিলেন্সগুলো করছিলাম, তার মধ্য দিয়ে 3 জন রোগীকে শনাক্ত করেছি। এর 10 দিন পরে ভাইরাসে প্রথম প্রাণহানি, এরপরই বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যু। নতুন ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে হিমশিম খায় স্বাস্থ্য বিভাগ। নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে লাগে 7 দিন পর্যন্ত। রিপোর্ট পাওয়ার আগেই মৃত্যুর ঘটনাও ঘটে। হাসপাতালে দেখা দেয় বেড ও আইসিইউ সংকট। হাসপাতাল থেকে হাসপাতালে ছোটেন রোগীরা। করোনায় মৃতদের দাফন নিয়েও দেখা দেয় সংকট। সংক্রমণ ঝুঁকিতে মরদেহের কাছে যাবার উপর আরোপ হয় বিধিনিষেধ। দাফনে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবীরা। করোনা নিয়ে বছরের সবচেয়ে আলোচিত ঘটনা রিজেন্ট কাণ্ড। পরীক্ষা না করেই হাজার হাজার ভুয়া রিপোর্ট দেয় রিজেন্ট হাসপাতাল। গ্রেপ্তার হন রিজেন্ট চেয়ারম্যান শাহেদ। স্বেচ্ছাসেবার মুখোশে একই জালিয়াতি করে জেকেজি হেলথ কেয়ার। ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন প্রতিষ্ঠানের কর্ণধার আরিফুল হক চৌধুরী ও ডাক্তার সাবরিনা চৌধুরী। করোনায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কেনাকাটায় বড় অনিয়ম ধরা পড়ে ইআরপি প্রকল্পে। মানসম্মত পিপিই ও মাস্ক না পাওয়ার অভিযোগও ছিল চিকিৎসকদের। করোনা নিয়ে অব্যবস্থাপনার অভিযোগে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। দুর্নীতির দায়ে গ্রেপ্তার হন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী আফজাল। অধিদপ্তরের গাড়ি চালক মালেকের শত কোটি টাকার সম্পদও অবাক করেছে দেশবাসীকে। করোনায় মারা যাওয়া প্রথম চিকিৎসক ডাক্তার মঈনুদ্দিন আহমেদের মৃত্যু কাঁদিয়েছে দেশের মানুষকে। করোনায় 9 মাসে মারা গেছেন 124 চিকিৎসক। চিকিৎসক হিসেবে আমি গর্বিত যে এরকম একটা ভীতিকর রোগেও আমরা রোগীর পাশে যখন প্রয়োজন ছিল তখন আমরা গিয়েছি, রোগীর সেবা দিয়েছি। বেসরকারি কিছু হাসপাতালে বাড়তি বিল আদায়, মানসিক হাসপাতালে মারধরে পুলিশ কর্মকর্তার মৃত্যু, মানসিক চিকিৎসার নামে অরাজকতার মাঝেও দেশের করোনা চিকিৎসার উন্নতি আশার আলো ছড়ায়। কোভিড নিয়ন্ত্রণে ব্লুমবার্গ বাংলাদেশকে 20তম স্থানে স্বীকৃতি দিয়েছে, যে ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান অনেক পিছনে এবং আমেরিকা নিজেও 40তম স্থানে। সবকিছু পার করে বছর শেষে আশা জাগায় করোনার টিকা। তাই নতুন বছরে করোনার বিরুদ্ধে যুদ্ধে জিততে নতুন আশায় উদ্বেলিত দেশ। 2020 স্বাস্থ্য খাতের জন্য যেন এক অন্যরকম বছর, যেখানে করোনার চরম সংকটের মুহূর্তে জেকেজি রিজেন্টের ভয়াবহ জালিয়াতি, মাস্ক পিপি কেনাকাটায় চরম অনিয়মে বারবার শিরোনাম হয়েছে এই খাত। ফলে আগামীতে রোগীবান্ধব টেকসই একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা বড় চ্যালেঞ্জ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারছে না প্রিন্টিং শিল্প। ভরা মৌসুমেও ক্রেতা পাচ্ছে না ক্যালেন্ডার, ডায়েরি ও নোটপ্যাডের ব্যবসায়ীরা। এবার গত বছরের চেয়ে বেচাকেনা কমেছে প্রায় 80%। ক্ষতির মুখে পড়েছে ছোট ব্যবসায়ীরা এবং আরও অনেক ব্যবসায়ী। করোনার ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান। তবে ছাপাখানাগুলোতে বিয়ের কার্ড, ক্যালেন্ডার, ডায়েরি ও নোটপ্যাডের আশানুরূপ অর্ডার না থাকায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের দৈনন্দিন যেই সেলটা অনেক কমে চলে আসে। গত বছর
একদিনে চা বিক্রি করছি, এই বছর 7 দিনও চা বিক্রি করতে পারতেছি না। পছন্দ ও চাহিদার পরিবর্তনের কারণেও মিলছে না ক্রেতা। মাঝে মধ্যে 2-1 জনের দেখা মিললেও বেশিরভাগ সময়ই থাকছে ফাঁকা। আমরা একটা অনুষ্ঠান তো এখন মানে যতটুকু আমি সেভে চললে আমার মেয়েরাকে বিয়ে দিয়ে মানে সম্বোধন করার জন্য এই জন্য জাস্ট একটা কার্ড দেখতে আসছি। তো এখন তো যেহেতু ইন্টারনেটের যুগ, তা আমি মনে করি সবচেয়ে ভালো হয় মোবাইলে মেসেজে দাওয়াত করলে। আমার বোনের বিয়ে, তো বোনের বিয়ের জন্য কার্ড দেখতে আসছি। ব্যবসায়ীদের দাবি, গত বছরের চেয়ে এবার বেচাকেনা কমেছে প্রায় 80%। ক্ষতি সামাল দিতে না পেরে অনেকে গুটিয়ে ফেলছেন ব্যবসার পরিধি। ময়মনসিংহ শোরুম, বগুড়া শোরুম, খুলনা শোরুম এগুলো বন্ধ করে দিয়েছি, কারণ প্রতিনিয়ত লস হচ্ছে। এই জন্য আমি আমার ম্যানেজারকে বলেছি, গতবার তুমি যা সেল করেছো তা যদি এবার করতে তার অর্ধ করতে পারো, তাহলে আমরা জোড়াতালি দিয়ে যে আমার এখানে যে সমস্ত ছেলে মেয়েরা কাজ করতেছে স্টিল আমি কিন্তু তাদের 100% বেতন দিচ্ছি। করোনার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এ খাতের সাথে জড়িত কাঁচামাল আমদানিকারকরাও। গত বছর আমাদের লকডাউন শুরু হয়েছে মার্চ থেকে, তো আমরা সিজনটা ধরতে পারছি জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। এবার আমাদের পরিস্থিতি খুবই খারাপ। চলমান পরিস্থিতিতে শিল্পকে বাঁচিয়ে রাখতে শুল্ক কমানোর পাশাপাশি সরকারের সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালাসের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির রাডার কেনা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই শুরু হবে এই কাজ। এতে ড্রোন, হেলিকপ্টার থেকে শুরু করে তদারকি করা যাবে সব ধরনের আকাশযান। এদিকে নতুন এই রাডারে এডিএসবি প্রযুক্তি যুক্তের পরামর্শ দিচ্ছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 30 বছর আগে বসানো রাডারটি কার্যক্ষমতার পাশাপাশি পরিধিও সীমিত। এতে আকাশপথে নজরদারিতে হিমশিম খেতে হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলদের। সুন্দরবন, পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চল ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা এর আওতার বাইরে থাকায় সেসব এলাকার উপর দিয়ে কোনো উড়োজাহাজ গেলে তা জানতে পারছে না বাংলাদেশ, আদায় হচ্ছে না রাজস্ব। বর্তমান রাডারটি রোটেশনের গতি কম বলে অনেক সময় উড়োজাহাজের অবস্থান শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এর লো লেভেল কাভারেজ না থাকায় হেলিকপ্টার বা ড্রোন উড়ে গেলে তা শনাক্ত করা যাচ্ছে না, আছে ব্লাইন্ড স্পটও। এই রাডারের সাথে যেন এডিএসবি বা অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভেলেন্স ব্রডকাস্টটি সংযুক্ত বা করার মতন ব্যবস্থাপনা থাকে, এবং সেই সাথে আমি মনে করি সেটা বাংলাদেশে যে ছোট ছোট ডোমেস্টিক এয়ারপোর্টগুলো আছে সেখানে এডিএসবি ইনস্টল যদি করা যায় তবে আমাদের আকাশপথ ব্যবস্থাপনা অনেক বেশি ভালো হবে। এ অবস্থায় ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালাসের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির রাডার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মহিবুল হক। বিষয়টি ক্রয় সংক্রান্ত কমিটিতে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই শুরু হবে কাজ। সিভিল এভিয়েশন নিজস্ব অর্থায়নে এই কাজটা করছে। আমরা আশা করছি যে আগামী ফেব্রুয়ারির ভিতরে এটার কাজ শুরু হয়ে যাবে। আমরা সার্ভেলেন্সটা আমরা করতে পারবো, আমরা নজরদারি বাড়াতে পারবো। এই রাডারটি বসানো হলে দেশের ক্যাচমেন্ট এরিয়ায় উড়োজাহাজ এলে পর্যবেক্ষণ করা যাবে গতিবিধি, পাশাপাশি বৈদেশিক আয় বাড়ানোর সুযোগও দেখছেন মন্ত্রণালয়। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশাল আকারের 4টি বোমা উদ্ধার হলেও অবিস্ফোরিত আরও কিছু এখনও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার মাটির নিচে থাকতে পারে। তবে সেগুলো ঝুঁকিমুক্ত বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা বলছেন প্রায় 50 বছর মাটির নিচে 15 থেকে 20 ফুট নিচে পড়ে থাকায় বোমার বিধ্বংসী ক্ষমতা নষ্ট হয়ে গেছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হঠাতে ভারতীয় মিত্র বাহিনী এসব বোমা ফেলেছিল। তবে নরম মাটির অনেক গভীরে যাওয়ায় এগুলো আর বিস্ফোরিত হয়নি, এমন ধারণা কর্মকর্তাদের। পুরোদমে চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালের নির্মাণ কাজ। তবে 19 দিনের মধ্যে একে একে 4টি বোমা উদ্ধার হওয়ায় আরও সতর্কতার সাথে কাজ করছেন শ্রমিকরা। 15-20 ফিট নিচে গিয়ে পরে যখন বেকু বা হেলুটার তারা যখন খুদে তখন ওই হেলুটারের মাথায় আর কি বাড়ি লাগা ওই বোমাটা আর কি পাইছে আর কি। মুক্তিযুদ্ধের সময় ঢাকার কাছে নারায়ণগঞ্জে শত্রুদের জ্বালানি সরবরাহের যে ডিপোগুলো ছিল সেখানে হামলা চালিয়েছিল তৎকালীন বাংলাদেশ বিমান বাহিনী। চট্টগ্রামে বিমানবন্দরের কাছেও একটি ডিপো ছিল, সেটিও উড়িয়ে দেয়।
এই হামলা চালানোর পরের দিন ভোরে ভারতীয় বিমান বাহিনী ঢাকা সহ বিভিন্ন বিমানবন্দরে চালায় বোমা হামলা। এই এলাকাটা এত বড় এলাকা, সেই সময় কোনো হিউম্যান হ্যাবিটেট ছিল না, তো ড্রপ করার পরও যখন এক্সপ্লোড করে নাই, সো ইট হ্যাড আইদার দেয়ার ওয়াজ সামথিং রং উইথ দ্য ফিউজ, অর না হলে ভিতরে যে কেসিং ছিল ওটার মধ্যে কোনো ট্রিগার অ্যাকশন হয়নি আর কি। পাক বাহিনীকে পরাজিত করতে সেই বোমাগুলো মূলত বিমানের রানওয়ে নষ্ট, স্থাপনা গুঁড়িয়ে দেয়া এবং সামরিক ঘাঁটি ধ্বংসের মতো বড় ধরনের হামলায় ব্যবহৃত হতো বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বমগুলো পাওয়া গেছে অনেক মাটির নিচে, প্রায় 15 থেকে 20 ফিট নিচে পাওয়া যাচ্ছে। বাস্ট হওয়ার কোনো আমরা অত সংখ্যা মনে করি না। তাছাড়া আমি তো এই ঘটনার পর এখানকার যারা ঠিকাদার আছে এবং যারা যারা শ্রমিকরা কাজ করছে তাদেরকে ব্রিফ করা হয়েছে। আমি তাদেরকে ব্রিফ করে দিয়েছিলাম যে তারা যেন সাবধানে করে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চালানো বেশ কিছু বোমা অবিস্ফোরিত রয়ে যায় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। তারা বলছেন বোমাগুলো বিস্ফোরিত হবে কিনা বেশিরভাগ ক্ষেত্রে তা নির্ভর করে সেটির মেকানিজম বা কোন জায়গায় গিয়ে পড়েছে তার উপর নির্ভর করে। বিমানবন্দরের আশেপাশে আরো বিস্ফোরিত বোমা থাকতে পারে, কিন্তু এগুলোতে ভয়ের কিছুই নেই। 30, 40, 50 বছর এগুলো থেকে যেতে পারে। এটা যতক্ষণ পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে এগুলো কিছুই হবে না। 1971 সালের 3 ডিসেম্বর থেকে যৌথ বাহিনী পাকিস্তানিদের সব দিক থেকে পরাস্ত করতেই বিমান হামলা চালিয়েছিল। ভারতীয় বিমান বাহিনী কেবল ঢাকায় নয়, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে একইভাবে হামলা চালানো হয়েছিল যশোর ও চট্টগ্রামে, যার মূল লক্ষ্য ছিল বিমানের রানওয়েকে অকেজো করে দেওয়া। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে টার্মিনালের এই এলাকায় থাকতে পারে অবিস্ফোরিত আরও বেশ কিছু বোমা, তবে সেগুলো মাটির অনেক নিচে থাকায় ঝুঁকি অনেকটা কম বলছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরে চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত থাকায় ভেঙে পড়েছে জেলার চিকিৎসা ব্যবস্থা। 3 দিন ধরে জেলার সব সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে স্বাস্থ্যসেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। জরুরি সেবার কথা বলা হলেও সেখানে দেখা নেই চিকিৎসকদের, আর রোগী ভর্তির সেবা না পেয়ে ছেড়ে যাচ্ছেন হাসপাতাল। এই অবস্থায় চরম দুর্ভোগে জেলার লাখ লাখ মানুষ। জামালপুর শহরের ডাকপাড়ার বাসিন্দা জান্নাত বেগম 1.5 বছরের শিশুর চিকিৎসার জন্য এসেছেন জেনারেল হাসপাতালে। বহির্বিভাগ, জরুরি বিভাগ কোথাও চিকিৎসককে না পেয়ে ফিরে যেতে হয়েছে তাকে। জেলার সবগুলো হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ক্লিনিকে সেবা নিতে এসে এভাবে ফিরে যেতে হচ্ছে রোগীদের। আবার হাসপাতালে ভর্তি রোগীরাও সেবা না পেয়ে চলে যাচ্ছেন অন্যত্র। বাচ্চার 3 দিন ধরে জ্বর, ঠান্ডা, কাশ, সব আসছি তো জামালপুরে কোথাও ডাক্তার নাই, এখানেও ডাক্তার নাই, তো আমার বাচ্চাকে কি খাবো? আইসা তো ঘুরে গেলাম, চিকিৎসা করতে পারলাম না। ডাক্তার এখন কবে বলে আসবো তা তো জানি না এখন। হাসপাতালের জরুরি বিভাগ চালু রাখার কথা বলা হলেও সেখানেও দেখা নেই চিকিৎসকের। আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনো সুপারিশ করেছে কিনা তাও আমরা জানতে পারিনি। কর্মসূচি চলমান আছে, রিপোর্ট পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে। চিকিৎসকদের উপর হামলা ও হাসপাতাল ভাঙচুরের ঘটনায় রোগীদের স্বজনদের বিরুদ্ধে মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে শহরের বকুলতলায় বিক্ষোভ করেছে মৃত রোগীর স্বজন ও এলাকাবাসী। গত 25 ডিসেম্বর এক রোগীর মৃত্যুর ঘটনায় জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে হামলা ভাঙচুর করে রোগীর স্বজনরা। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে লাঞ্ছিত হন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। এ ঘটনার প্রতিবাদে সদর থানার ওসিকে প্রত্যাহার, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। ঘটনা তদন্তে রোববার কমিটি গঠন করে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে এবার জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দুলাল হোসেন। দুলাল, এই যে হাসপাতালে ডক্টররা আন্দোলন করছেন 3 দিন ধরে, এগুলোর এখন কি অবস্থা? তাদের কি দাবি দেওয়া এখন এবং কি বলছেন আন্দোলনকারীরা? তাদের কারোর সাথে কথা হচ্ছে কি আপনার? আজকে 4 দিন যাবৎ এই ধর্মঘট চলছে চিকিৎসকদের। এতে জেলার লাখ লাখ মানুষ কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমি কথা বলেছি জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সোহানের সাথে। তিনি বলেছেন তারা জানতে পারছেন যে গতকাল বিকেল 5টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জেলা প্রশাসকের হাতে হস্তান্তর করেছে। তবে এই রিপোর্টে কি সুপারিশ করা হয়েছে তা
তা এখন পর্যন্ত তারা জানতে পারেনি। তবে এই প্রেক্ষিতে সহকারী পরিচালক যেটা জানিয়েছেন তিনি যে আমরা আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং এই সব আন্দোলন যদি অব্যাহত থাকে জেলার যে ২৬ লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র জেনারেল হাসপাতালটি প্রায় প্রতিদিন ১ থেকে ১,৫০০ মানুষ বহির্বিভাগ এবং ইনডোরেও কিন্তু প্রায় ৪ থেকে ৫০০ মানুষ চিকিৎসা নিয়ে থাকে। এই সব মানুষ কিন্তু সম্পূর্ণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া এর সাথে যোগ হয়েছে জেলার প্রাইভেট ক্লিনিক এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো। মূল কথায় যদি আমরা বলি যে আজ গত ৪ দিন যাবৎ জেলার প্রত্যেকটা স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ থাকায় এই জেলার প্রায় ২৬ লক্ষ মানুষের যে স্বাস্থ্য সেবা সেটা একেবারেই ভেঙে পড়েছে। জরুরি সেবাও তো বন্ধ রয়েছে, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কেউ কি কিছু বলছে তাদের দাবি দেওয়া মানার ক্ষেত্রে, বা সেই পক্ষ থেকে কিছু শোনা গেছে কিনা? আমি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তিনি কিন্তু এই তদন্ত রিপোর্ট সম্পর্কে কিছু বলেনি। তবে তদন্ত কমিটির যে প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক মুখলেসুর রহমান জানিয়েছে তিনি জেলা প্রশাসকের কাছে এই তদন্ত প্রতিবেদনটি দাখিল করেছেন। এই তদন্ত প্রতিবেদনটি ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারা আশা করছে আজকের দিনের মধ্যে এই চিকিৎসা সেবা। জি, ধন্যবাদ দুলাল। জামালপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দুলাল হোসেন। শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নওগাঁয় চলছে প্রায় ২০০ ইটভাটা। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। এসব অবৈধ ভাটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই প্রশাসনের, তবে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে পরিবেশ অধিদপ্তর। জেলার মান্দা উপজেলার শাহাপুর ডিও উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে উঠেছে ৪টি ইটভাটা। একটি ভাটারও নেই পরিবেশের ছাড়পত্র। ১০ বছর ধরে এসব ভাটার ধোঁয়া ছাই গ্যাসে পরিবেশ দূষণের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। ধোঁয়া হয়, ধোঁয়ার কারণে আমাদের শ্বাসকষ্ট হয়, রাস্তার শব্দের কারণে পড়াশোনার ক্ষতি হয়। এই ইটভাটার কারণে যেসব যে যানবাহন সেগুলো সেগুলো আমাদের শব্দ দূষণের সৃষ্টি করে। ভাটার কারণে পাঠদানের সমস্যার কথা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও নেই কোনো পদক্ষেপ। ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ওনাকেও বারবার জানানো হয়েছে। উনি শেষ পর্যন্ত গত বছরে বলেছেন যে এরপরে আর চলবে না। আমরা এখনো বিশ্বাস করতে চাই যে উনি পদক্ষেপ নেবেন। নওগাঁয় ৯০ ইটভাটার নেই কোনো ছাড়পত্র। এসব ভাটার কারণে গাছপালা ও ফসলের ক্ষতি হচ্ছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও আমলে নিচ্ছে না কেউ। ৩ ফসলি জমির নষ্ট করে সেই মাটিগুলো সংগ্রহ করে তারা ইট প্রস্তুত করছে। লক্ষ্য রাখা দেখেছি ফসলে অনেক ক্ষতি হয়। আমের গাছে আম ধরে না, ডাবের গাছে ডাব নারকেল ধরে না। এসব অবৈধ ভাটা মালিকদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। স্কুলের পাশাপাশি ৫ গজের মধ্যে যে কয়েকটি ভাটা রয়েছে সেই ভাটাগুলোর বিষয়ে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনাপূর্বক মোবাইল কোর্ট করার চেষ্টা করব আর কি। জেলায় ইটভাটার সংখ্যা ১৯৭টি। এর মধ্যে মাত্র ৫টির পরিবেশ আর একটির অবস্থানগত ছাড়পত্র রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে ১৩,০০০-এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭,৯৫,০০০-এ পৌঁছল। নতুন প্রায় ৬ লাখ রোগী নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৮,২২,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৩,২০০-র বেশি মানুষের। নতুন রোগী শনাক্ত হচ্ছে ২.৫ লাখ। এর মধ্যে মঙ্গলবার মডার্নার উদ্ভাবিত করোনার ভ্যাকসিন নিয়েছেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অন্যদিকে ব্রাজিলেও বেড়েছে প্রাণহানি। একদিনে ১১০০ মানুষ মারা গেছে। নতুন করে ভাইরাস মিলেছে ৫৭,০০০-এর বেশি মানুষের দেহে। এছাড়াও ২৪ ঘন্টায় জার্মানিতে ৯৩৫, ইতালিতে ৬৫৯, রাশিয়ায় ৫৬২ ও ভারতে ২২৫ জনের মৃত্যু হচ্ছে। এশিয়ার চতুর্থ দেশ হিসেবে করোনার নতুন ধরন শনাক্ত হচ্ছে পাকিস্তানে। করাচিতে যুক্তরাজ্য ফেরত ৩ জনের শরীরে মিলেছে এই ভাইরাস। সালে বিশ্বকে নাড়িয়ে দিয়েছে মহামারী করোনা ভাইরাস। প্রাণ কেড়ে নেয়ার পাশাপাশি কেড়েছে জীবিকা। বিশ্বে বাড়িয়েছে বেকারত্ব, যার শিকার অসংখ্য মানুষ। ধস নেমেছে ব্যবসা বাণিজ্য, পর্যটনে। এলোমেলো করে দিয়েছে শিক্ষা খাত। বেড়েছে পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ।
প্রায় সব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে ওলটপালট করে দিয়েছে বিশ্বকে। করোনা প্রতিরোধে বছরের বেশিরভাগ সময় লকডাউনে স্থবির ছিল বিশ্ব। ঘরবন্দি মানুষের আয়ের পথও হয় বন্ধ, যা বাড়িয়েছে দারিদ্র্য। এপ্রিলে বিশ্বে বেকারত্বের হার 4.4 থাকলেও মেতে বেড়ে রেকর্ড 14.7% পৌঁছায়। পরে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় নভেম্বরে তা কমে দাঁড়ায় 6.7%। বছরের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF পূর্বাভাস দিয়েছিল এবছর বিশ্ব অর্থনীতির সংকোচন হতে পারে 4.9%। তবে সম্প্রতি সংস্থাটি বলছে প্রবৃদ্ধি কমতে পারে 4.4%, যার পরিমাণ হতে পারে $1 ট্রিলিয়ন। বিশ্ব অর্থনীতিকে এই ক্ষতিতে ফেলেছে করোনা, কারণ করোনায় প্রায় সব দেশের আকাশ ও সীমান্ত বন্ধ থাকায় অচল ছিল আমদানি, রপ্তানি এবং পর্যটন। ওয়ার্ল্ড ট্যুরিজম ব্যারোমিটারের তথ্য মতে 2019-এর চেয়ে এবছর ভ্রমণ কম করেছে প্রায় 70 কোটি মানুষ, যার কারণে এই খাতে প্রায় $70,030 কোটি ক্ষতি গুনতে হতে পারে। করোনার থাবায় উলটপালট শিক্ষা ব্যবস্থাও। ইউনেস্কোর হিসাবে বিশ্বের 90% শিক্ষার্থী লকডাউনে গৃহবন্দী ছিল। আর জাতিসংঘ বলছে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত প্রায় 160টি দেশের শিক্ষা প্রতিষ্ঠান ছিল বন্ধ। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 100 কোটি শিক্ষার্থী। এছাড়া প্রি স্কুল সুবিধা থেকে বঞ্চিত হয় প্রায় 4 কোটি শিশু। করোনায় বেড়েছে বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা ও ধর্ষণ। জাতিসংঘ বলছে বিভিন্ন দেশের 1,30,00,000 মেয়ে বাল্যবিবাহের শিকার হয়েছে। মার্চ থেকে জুন পর্যন্ত 5,000-এর বেশি বাল্যবিবাহ হয়েছে ভারতে। দক্ষিণ এশিয়া, আফ্রিকার অনেক দেশের চিত্রও এমন। আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনের মতো সংঘাতপূর্ণ দেশেও বাড়ে বাল্যবিবাহ। এই পরিস্থিতি কয়েক দশকের বাল্যবিবাহ বিরোধী সংগ্রামকে ব্যর্থ করার শঙ্কায় ফেলেছে, বলছে শিশু অধিকার সুরক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় হোঁচট খেয়েছে মেসিহীন বার্সেলোনা। এইবারের বিপক্ষে 1-1 গোলের ড্রয়ে পয়েন্ট খুইয়েছেন বার্সা। এদিকে EPL-এ ব্রাইটনের বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্সেনাল। আর মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে উলভসকে হারিয়েছে ম্যান ইউনাইটেড। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে দুর্দান্ত খেলা বার্সেলোনার দেখা মিলল না ঘরের মাঠে। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে আক্রমণ ভাগে ভুগল দলটি। সেই সুযোগ নু ক্যাম্প থেকে প্রথমবারের মতো পয়েন্ট নিয়ে ফিরল এইবার। 2/3 বেশি সময় বল রাখলেও গোলের সুযোগ তৈরিতে ব্যর্থ বার্সা। বিপরীতে রক্ষণভাগের ভুলে দ্বিতীয়ার্ধের 57 মিনিটে কিকে গার্সিয়ার গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। মিনিট 10 পর ডেম্বেলের কল্যাণে ফেরে সমতা। শেষ দিকে গোলের চেষ্টা চালালেও ভাগ্য বদলাতে পারেনি বার্সেলোনা। এই ছিল ইন্ডিপেন্ডেন্ট সংবাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।